সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে গেছে এক ঐতিহাসিক পরিবর্তন, যখন কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এভাবে অবসান ঘটে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম খান। নড়াইল জেলার সন্তান তামিম খান পড়ছেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ এক দায়িত্ব পেয়েছেন তিনি। সম্প্রতি জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ধরে আর্থিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয় তাকে। কোরাইশ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম জানান, স্বৈরাচার বিরোধী এই আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, একজন সমন্বয়ক হিসেবে কাজ করছেন তামিম। দর্শক, এতক্ষণ দেখলেন কোরাইশ নিউজের পর্দায় ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের এবং আহতদের তালিকা নির্ণয়ে তামিম খানের কর্মতৎপরতা। ক্যামেরার পেছনে অনেক মানুষই কাজ করে। প্রতিটি ইতিহাস গড়ার পেছনে একজন মানুষের অবদান থাকে। তেমনি একজন মানুষ হলেন তামিম খান। এই ২৪-এর গণ অভ্যুত্থানে তিনি নিহতদের তালিকা করে যাচ্ছেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে নানান প্রচেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে ঢাকা জেলা প্রশাসক এবং সিভিল সার্জন তাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন এর পুঙ্খানুপুঙ্খানু তালিকা করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা তামিম খানের সাথে কথা বলি এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের সেই স্মৃতিময় ঘটনা তার কাছ থেকে শুনি। ২৪-এর গণ অভ্যুত্থানের তালিকার নির্ণয়ে যারা কাজ করে যাচ্ছেন এবং যারা আহত এবং শহীদ পরিবার, তাদের নিয়ে কাজ করে যাচ্ছে কোরাইশ নিউজ। তো যার ফলে তামিম ভাই, আমরা আপনার কাছে এসেছি। কেমন আছেন আপনি? আসলে এই অবস্থা বা পরিস্থিতিতে ভালো না থাকারই কথা। কোরাইশ নিউজকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। তো আমি ছাত্র আন্দোলনে একজন সক্রিয় ছাত্র ছিলাম। এর পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাথে কাজ করেছি। দেন আমাকে সেপ্টেম্বর মাসে ঢাকা জেলা প্রশাসক থেকে শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। ঢাকা জেলায় সকল শহীদ ও আহতদের তালিকা আমি যাচাই বাছাই করছি গত ৪-৫ মাস ধরেই। অক্লান্তভাবেই পরিশ্রম চলছে। এই নিয়ে আমি অনেক শহীদদের পরিবার ভিজিট করেছি। ঢাকায় যারা অবস্থিত, ঢাকার বাইরে যারা অবস্থিত, শহীদ পরিবারগুলো ভিজিট করে আসলে খুব একটা ভালো যে ফিডব্যাক পেয়েছি তা কিন্তু না। এক একটা শহীদ পরিবারের এক এক ধরনের স্টোরি আছে। প্রতিটা স্টোরি মানে অসম্ভব বেদনাদায়ক, এবং কেউ হয়তো সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, অনেকে বোন হারিয়েছে। এরকম অনেক স্টোরি আমার মধ্যে আছে। আমি তালিকা যাচাই বাছাই করতে গিয়ে অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, অনেক সিচুয়েশন দেখেছি। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে কিন্তু একদম পুরো ঢাকা শহরকে ব্ল্যাক আউট করা হয়। ব্ল্যাক আউটের মাধ্যমেই কিন্তু একটা অপারেশন চালানো হয়। সেখানে কিন্তু অনেক মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে। তো স্পেসিফিক ভাবে যে যে এলাকায় ছিল সে হয়তো সেই এলাকার স্টোরিটা জানবে। বাট আমি যখন শহীদের তালিকা করতে গিয়েছি তখন আমাকে পুরো ঢাকা জেলা ঘুরতে হয়েছে। আমি জানি যে প্রতিটা কর্নারে কর্নারে কি ধরনের স্মৃতি বা কি ধরনের ঘটনা ঘটেছে, কারণ আমি সেই পরিবারগুলোতে যখন ভিজিট করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের আহাজারি শুনেছি, তাদের কান্না শুনেছি, তখন আমি ওইখানে কি হয়েছে সেটা আমার কাছে ভিজুয়াল হয়েছে। আমি ইমাজিন করতে পেরেছি এটা আসলে ঘটনাটা কি হচ্ছে। তিনি এ সময় বলেন, জুলাই ২৪-এর আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য সকল শিক্ষার্থীদের একত্রিত হওয়া প্রয়োজন। এই যে আপনি যেমনটা বললেন, আপনার পুরো আসলে দর্শকরা দেখছেন আপনার যে কর্মতৎপরতা। এখানে আমি যখন আসলাম, বিভিন্ন আহত পরিবারের পক্ষ থেকে আপনার কাছে বারংবার চিকিৎসার জন্য সরকারিভাবে সাহায্যের জন্য যেন আপনি একটা ব্যবস্থা করে দেন,
কিংবা হসপিটালে ভর্তির ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছে। প্রতিদিন এমন আহত পরিবারের মাঝে আপনি কি কারো কারো হয়তো উপকার করতে পারছেন, কিন্তু যারা একেবারে পাচ্ছেন না আপনার কাছ থেকে বা সরকারিভাবে সহায়তা পাচ্ছেন না বা আপনার সীমাবদ্ধতার বাইরে তাদেরকে আপনার শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন, তখন আপনি তাদেরকে কিভাবে সান্ত্বনা দেন? আসলে এটা অনেক কঠিন একটা সিচুয়েশন। আমার কাছে প্রত্যেকদিন প্রায় 1 থেকে 150 আহতদের কল আসে। আসলে আহতদের কলগুলো আসে এরকম যে তারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে, দেখা গেছে যে 15 তারিখ থেকে নিয়ে 5 আগস্টের মধ্যেই। কিন্তু এই যে জানুয়ারি মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের নাম সরকারিভাবে আহতদের তালিকায় ওঠেনি। যখন কোনো আহতের নাম সরকারিভাবে আহতের তালিকায় না ওঠে, তখন কিন্তু তাকে কোনো ধরনের সুবিধা বা জুলাই ফাউন্ডেশন থেকে যে হেল্পটা করার কথা কোনোটাই করা হয় না। তো ওনারা আমাকেই কল করেন, কল করে অনুরোধ করেন যে আমি যেন দ্রুত তাদের আইডিটা ভেরিফিকেশন করে আমি তাদেরকে আহতদের তালিকায় তুলে দিই। তো সেক্ষেত্রে আমি সাথে সাথে স্টেপ নেই এবং আমি তাদের ভেরিফিকেশন টিমের আমার ভেরিফিকেশন টিমের মাধ্যমে তাদেরকে ভেরিফাই করি, ভেরিফাই করে সিভিল সার্জনে এটা পাঠাই। তখন সিভিল সার্জন থেকে এটা ইনপুট দেওয়া হয়। কিন্তু আপনি যেটা বললেন যে যখন অনেকেরই পারি না, হ্যাঁ এটা সত্যি। আজকেও আহ, অনেকজন আমাকে কল করে বলতেছেন যে ভাই 3-4 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাইনি, গায়ের মধ্যে অনেকগুলো বুলেট আছে, সেগুলো চুলকাচ্ছে, শরীর পচে গেছে, কোনো চিকিৎসা পাচ্ছি না, এগুলো প্রতিনিয়তই আমাকে শুনতে হয়। আমি তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার মতন আমার কোনো ভাষা থাকে না এই পরিস্থিতিতে, কিন্তু আমি চেষ্টা করি তাদেরকে বোঝানোর যে একটু ধৈর্য রাখেন, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে। দ্রুততার সাথেই আপনি আপনার সহযোগিতাও পাবেন, আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দ্রুত যাতে আপনাকে সুচিকিৎসা দেওয়া। ঢাকা জেলা প্রশাসক এবং সিভিল সার্জন আপনাকে আর কি কি ধরনের দায়িত্ব দিয়েছে? ঢাকা জেলা প্রশাসক থেকে আমি সরাসরি দায়িত্ব পেয়েছি যেন সকল শহীদদের তালিকাগুলো ফুললি অনফিল্ড ভেরিফাই করে এটা তালিকাভুক্ত করি এবং এটা সিভিল সার্জনে জমা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এটা গ্যাজেটভুক্ত করি। আর আহতদের ব্যাপারেও সেম। এখন অনেক ফেক অ্যাপ্লিকেশনও আসে। আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষ সে আসলেই আহত হয়েছে কিন্তু সহযোগিতা পাচ্ছে না, সেও আসে। তো এই দুটো যাতে কনফ্লিক্ট না হয়ে যায়, দুটো যাতে আলাদা আলাদা ভাবেই যে যার ন্যায্য প্রাপ্য ফিরে পায়, বা সে আসলেই ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছিল এটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি, এর জন্যই মূলত আমাকে নিয়োজিত করা এখানে। আমি চেষ্টা করছি আমার টিমের মাধ্যমে এই কাজগুলো করে সঠিক আহতদেরকে বাছাই করে তাদেরকে তালিকাভুক্ত করার মাধ্যমে তাদের সঠিক সেবা, চিকিৎসা সেবা এবং আর্থিক সহযোগিতাটা পৌঁছানো। যেমনটা আমি এখানে এসে এবং আপনি যখন একজন আহত পরিবারের সাথে কথা বলছেন, সম্ভবত খাদিজা, আমি যদি নামটা বলি, তার যে আক্ষেপ যে তার টেস্ট করার মতো টাকা নেই, মেডিকেলে টেস্ট করার টাকা নেই, যাওয়ার টাকা নেই, আপনি কি মনে করেন যে আহত পরিবার কিংবা নিহত পরিবার যদি যথা উপযুক্ত সরকারি কোনো সহায়তা না পায়, তাহলে যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে তাদের যে অবদান, তাদের যে রক্ত, তাদের যে জীবন ত্যাগ করা, সেটা আসলে ব্যর্থ হিসেবে মনে হবে কারো কারো কাছে? হ্যাঁ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং আমার অন্তর ছুঁয়ে যাওয়ার মতন একটা কথা বলেছেন। কেন বলছি? আমি আহ 24 সেপ্টেম্বরে ঢাকা জেলা প্রশাসক থেকে চিঠি পাই, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে চিঠিটা প্রোভাইড করা হয় যে আমি যেন সকল শহীদদের তালিকা যাচাই বাছাই করি। তো আমি আজকে পর্যন্ত নিয়ে টোটাল 316 জন শহীদের তালিকা নিশ্চিত করেছি, ফুল ভেরিফিকেশন সহ। এবং আমি অনফিল্ড ভেরিফাই করেছি, তাদের বাসায় বাসায় গিয়েছি। তো এই 316 জনের মধ্যে কিন্তু এখনো শত প্লাস ফ্যামিলি আছে যারা আর্থিক সহযোগিতা পাননি। আপনাকে ছোট একটা ঘটনা বলি। 19 জুলাই শুক্রবার ধানমন্ডি এলাকায় শহীদ হয়েছিলেন শুভ। শুভর আম্মার সামনেই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তো সেই সেই বাসায় আমি গিয়েছিলাম। একটা রুম, একটা রুমের মধ্যে তারা 7 জন থাকে এবং শহীদ শুভই একমাত্র ছিল সেই পরিবারের কর্মক্ষম ব্যক্তি যে সাইকেলের গ্যারেজে কাজ করে তাদের পরিবারটা চালাতো। তার ছোট দুইটা বোন আছে, রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করে। মা অসুস্থ, বিছানায় পড়া। বাবা ফ্লাক্সে চা বিক্রি করে। পরিবারটা একদম ডিস্ট্রয় হয়ে, সো সে কিন্তু এখনো পর্যন্ত, আমি তার তালিকা করেছি আহ, অক্টোবর মাসে। অক্টোবর মাসেই তার তালিকা করে আমি জমা দিয়েছি। আজকে জানুয়ারি মাস গেছে, এখনো পর্যন্ত তাদেরকে খোঁজও নেয় নাই এবং তাদের কোনো চেক বা আর্থিক কোনো সহযোগিতা দেওয়া হয়নি।
এরকম আরো বেশ কিছু ফ্যামিলি আছে। আর এই খাদিজা আপুর কথা বললেন, খাদিজা আপুর অবস্থাও খুব খারাপ। উনি আহত হয়েছিলেন 5 আগস্টে। অনেকগুলো গুলি লেগেছিল ওনার পিঠে, এখনো অনেক ছিটা বুলেট আছে। ওই বুলেট গুলা আস্তে আস্তে শরীরে পচন ধরাচ্ছে, উনি সেভাবে চিকিৎসাও পাচ্ছেন না। ওনার আইডিটাও এখনো পর্যন্ত ভেরিফাই হয় নাই। আমি ওনার তথ্য নিয়ে সিভিল সার্জন থেকে এন্ট্রি করে দিয়েছি, কিন্তু নিজ জেলায় ভেরিফিকেশনের একটা সমস্যা থাকার কারণে উনি এখনো পর্যন্ত ভেরিফাই করতে পারছেন না, বাট আমি কথা দিয়েছি আমি একটা করে দিচ্ছি। তো এইভাবেই চলছে। অনেক আহত পরিবার আছে, পা হারিয়েছে, পা পুঁতে আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আর্থিক সহযোগিতাও পায় নাই, অনেকে অনেকের নাম উঠে নাই। এবং অনেক শহীদ পরিবার আছে যাদের নাম এখনো উঠে নাই, আস্তে আস্তে উঠছে। আজকেও আমি 2জন শহীদ পরিবারকে ভেরিফিকেশনের মাধ্যমে আমার তালিকাভুক্ত করেছি। জুলাই ফাউন্ডেশনের যে ইতিমধ্যে তারা যে আন্দোলন করে যাচ্ছে শহীদদের জন্য প্রাথমিক পর্যায়ে 1 লাখ এবং পর্যায়ক্রমে 3 লক্ষ টাকার একটা সম্ভবত প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা কথা আমরা শুনছি গণমাধ্যমগুলোর মাধ্যমে। আসলে এই ধরনের সুযোগ সুবিধায় কি পরিবারগুলো শুনবে নাকি বাস্তবতা দেখবে? কিভাবে দেখছেন আপনি? অবশ্যই বাস্তবতা দেখা উচিত। 5 মাস হয়ে গেছে, অনেক দীর্ঘ সময় হয়ে গেছে। আসলে এই ধরনের লেনদি করা উচিত না। কারণ আমি যখন কাজে নেমেছিলাম তখন আমি খুব দৃঢ়তার সাথেই কাজ করেছি যাতে দ্রুত এদের তালিকাকরণ করা যায়। না, ঘুম নেই, খাওয়া নেই। আমি সহ আমার সাথে আরো 10-15 জনের মতন একটা টিম কাজ করেছে। তো আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই তালিকাটা অক্টোবরের মধ্যেই জমা দিয়ে দিয়েছি। আমি কিন্তু 23 অক্টোবর ঢাকা জেলা প্রশাসকে 289 জন শহীদের তালিকা প্রোভাইড করি। পরবর্তীতে আস্তে আস্তে এটা পর্যায়ক্রমে বেড়ে এখন 316 হয়েছে। তো সেই 289 জন কিন্তু তার মধ্যেও কিন্তু এখনো অনেকে টাকা পায়নি। তো আমাদের পরিশ্রমটা আসলে অনেকটা আমার কাছে বৃথাই মনে হয় যে আমি এত কষ্ট করে এত কমপ্লিট করার পরও কেন এটা হয়নি। তবে আমাদের অনেক বড় ব্যর্থতা, সরকারেরও অনেক বড় ব্যর্থতা, জানি না এটার পিছনে কি কারণ আছে। বাট আমাদের উচিত যে মানুষগুলো এই আত্মত্যাগ করেছে, যে আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দেশ প্রতিষ্ঠা হয়েছে, তাদের সঠিক যত্ন নেওয়া এবং তাদের সঠিক সেবা দান করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য সবার। এবং আপনাকে একটা ইমোশনাল কথাই বলি, আমি এখন নিজে যে সুস্থ আছি, আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হয় যে আমি কেন সুস্থ। এই আহত মানুষগুলোর যখন আহাজারি প্রত্যেক দিন শুনি। আমার ফোন এখনো বাজতেছে কিন্তু পকেটে, আমি ধরছি না, ধরতে পারছি না। আহ, দর্শক আপনারা শুনলেন তামিম ভাইয়ের আহ, যথেষ্টভাবে আসলে তিনি যে একবার নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এখানে ঢাকা জেলা প্রশাসক এবং সিভিল সার্জন তাকে যে দায়িত্ব দিয়েছেন আসলে আপনি আপনার একই সাথে লেখাপড়া আপনি যখন 24-এ গণ অভ্যুত্থানের সময় আপনি আহ, লেখাপড়ার কি পর্যায়ে ছিলেন বা এখন কি করেন? আহ, যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়, আমি প্রথমে কোঠা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এটা হচ্ছে জুলাইয়ের 1, 2, 3। তো কোঠা আন্দোলনের সময় আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছিল। তো ওই পরীক্ষা শেষ করে আমি গিয়েছিলাম বাড়িতে বেড়ানোর জন্য। ওখান থেকে ফিরে এসেই শুরু হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেখানে আমি আহ, ভূমিকা রাখি, ছাত্রদের সাথে আমার যে ভূমিকা রাখা সেটা আমি রাখি। এবং আহ, পরবর্তীতে আমার এখনো পর্যন্ত আর পড়াশোনা করার সুযোগ হয় নাই, কেননা গত 5 মাস ধরে আমি এই শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাইয়ের কাজেই নিয়োজিত রয়েছে এবং প্রত্যেকদিন আমাকে ছুটতে হয়। যেমন আজকেই আমার যে দুটো তথ্য আমি পেয়েছি শহীদের, একজন হচ্ছে শহীদ রনি আর শহীদ সাব্বির। শহীদ সাব্বির আহ আবাহনী মাঠের পাশে গুলিবিদ্ধ হয়, তাকে 3টা গুলি করা হয়েছিল, বয়স 14। তো তাকে আমি এখন ভেরিফাই করতে যাব অন ফিল্ড, তার পরিবারের কাছে যাব। আর শহীদ রনি হচ্ছে মোহাম্মদপুর আল করিম মসজিদের সামনে নিহত হয়েছিল, তার বুকে গুলি লেগেছিল। তো সেটাও ভেরিফাই করতে যাব এখন আমি। তো এইভাবেই আমার কাজ চলছে গত 5 মাসে। আমি কোনো কাজের মধ্যেই আর ঢুকতে পারিনি। পড়াশোনাটাও আপাতত বন্ধ আছে। এই কাজ শেষ হলে হয়তো ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করবো। আপনার এই যে আপনি সময় দিয়ে যাচ্ছেন বিশেষ করে দেশের জন্য মানুষের জন্য এর মধ্যে আপনার আহ, আমি যদি বলি আপনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন কি খুঁজে পাচ্ছেন দেশের জন্য কিংবা মানবতার পক্ষে কাজ করে আপনার মনের তৃপ্তি বা আপনার ভেতরে কোন বিষয়টি আসলে নাড়া দিচ্ছে বারংবার? আমাকে সব থেকে একটা বিষয় যেটা নাড়া দিচ্ছে, আমি যখন ছাত্র আন্দোলনে ছিলাম তখন আমি আমার চোখের সামনে অনেক মানুষকে দেখেছি যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়ে হসপিটালে গেছে। তো আল্লাহর শুক্রিয়া যে আমি সুস্থ আছি এখনো। তো আমি যখন ওগুলো দেখেছিলাম তখন থেকে আমার মনের মধ্যে
একটা আকাঙ্ক্ষা জেগেছিল যে আমরা কেন আন্দোলন করছি। আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, যেন দেশে কোনো বৈষম্য না থাকে, সবাই যেন তাদের সমান অধিকারটা ফিরে পায়। তো আমি চিন্তা করেছিলাম যে যে মানুষগুলো আজকে রাজপথে গিয়ে এভাবে জীবন দিচ্ছে বা আহত হচ্ছে, এরা যেন এদের সঠিক আহ, মানে অবদান, দেশের প্রতি যে অবদান বা আত্মত্যাগের মূল্যটা ফিরে পায়। এই জন্য আমি আসলে এই কাজের সাথে নিয়োজিত হয়েছি, এবং তৃপ্তি বলতে এটাই পাচ্ছি যে এদের জন্য কিছু করতে পারছি, যে অ্যাটলিস্ট তালিকাভুক্ত হচ্ছে এরা। হয়তো আজ না হয় কাল এদের সহযোগিতা করা হবে সরকার থেকে, বাট সব থেকে বেশি তৃপ্তি পাবো যদি সরকার এটার একটা ভালো উদ্যোগ নেয় এবং খুব দ্রুততার সাথে এদের তালিকা নিশ্চিত করে। এবং আমি যেভাবে তালিকা করে দিয়েছি, এই তালিকার উপর বেস করে তাদের সবাইকে আর্থিক সহযোগিতা সহ যে সার্বিক সুবিধা দেওয়ার কথা সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেটা দিয়ে দেয়। মরিয়ম বিশ্ববিদ্যালয়ের এমবিএর এই শিক্ষার্থী আরো বলেন, গুরুত্বপূর্ণ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, যারা সম্পূর্ণ দেশবাসীর জন্য সংগ্রাম করেছে। গিয়ে আমি অনেক পরিস্থিতি বা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে দুটো শব্দ আমার কানের মধ্যে সবসময় সেভ। এটা হচ্ছে শহীদ পরিবার থেকে হাজারি ফোন করে, ভাই, বাবা, বা আমার ছেলের নামটা কি শহীদের তালিকায় উঠছে। আর আহতদের থেকে শুনি, ভাই, আমার গায়ের মধ্যে অনেকগুলা সিটা বুলেট আছে, এখন শরীরের মধ্যে চুলকায় পইতে যাইতেছে, আমি চিকিৎসা পাইতেছি না, ভাই, আমি কি করব। এই মেসেজগুলো আমি প্রতিনিয়তই শুনছি এবং এখনো কিন্তু কাজ করে যাচ্ছে। আমি ঢাকা জেলার প্রায় 70 থেকে 80টা শহীদ পরিবার ভিজিট করেছি। আমি আপনাকে কয়েকটা শহীদ পরিবারের ঘটনা একটু শোনাই। শহীদ এলেন 19 জুলাই শহীদ হয়েছিল চাংখার, আপনার ইয়েতে, আহ, স্যার সলিমুল্লাহ মেডিকেল হসপিটালের সামনে। তো সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় মাকে বলে গেছে, মা, আজকে শুক্রবার, আজকে বিরিয়ানি পাকায়, বিরিয়ানি খান। তো এটা বলে গেছে, মা বিরিয়ানি পাকাইছে। 3টা বাজে বাসায় আসেনি, নামাজ পড়তে গেছে, চলে আসার কথা ঘন্টাখানেকের মধ্যে। 3টার সময় মা ফোন দিছে, আর একটা ছেলে ফোন ধরছে, ফোন ধরে বলতেছে কি, আপনার পোলার চোখে গুলি লাগছে, তাড়াতাড়ি আসে। বাবা মা দুইজনই এই অবস্থায় কেরানীগঞ্জ থেকে ছুটতে ছুটতে সেই মিটফোর্ডে আসছে। মিটফোর্ড এখানে এসে দেখে যে ছেলের লাশ স্ট্রেচারে পড়ে আছে। শহীদ আলিফ শহীদ হয়েছে সাভার। ওই দিন ওর মা অনেক নিষেধ করেছে যে আজকের দিনটা থাক, আজকে যেও না, বাইরে অনেক গোলাগুলি হচ্ছে, যেও না। বলে, মা, আমি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, তুমি আমাকে আটকাও না, আমি মরে গেলে অনেক সন্তান আছে তোমার। এই কথা বলে গিয়েছে। ও একটা আইল্যান্ডের পাশে নিজেকে লুকিয়ে রেখেছিল, উপর থেকে স্নাইপার দিয়ে গুলি হচ্ছিল, পুলিশের গুলি হচ্ছিল। ও টের পায়নি যে পুলিশ একেবারেই ডাউন হয়ে তার কাছে চলে আসছে। সে জাস্ট মাথা উঁচু করার সাথেই তার মাথা এখান দিয়ে গুলি। 5 আগস্ট সে আহত হয়, 17 আগস্ট যে তার সে শহীদ হয়। শহীদ রাজন 19 জুলাই মিরপুরে। মা ফোন দিয়ে বলছে যে, রাজন, আজকে খুব গোলাগুলি হইতেছে বাইরে, বাবা, আজকে তুই বাইরে এসে, আজকে তুই চলে আয়, কসমেটিক্স এর দোকানে কাজ করতে চলে। পরে সেই শহীদ রাজন বলতেছে যে, না মা, আজকে আমার যাওয়াই লাগবে, আমি আজকে থাকতে পারবো না, আমার আন্দোলনে যাওয়াই লাগবে। এই বলে যে গেছে, পরবর্তীতে মা ফোন দিয়ে শুনে ছেলের বুকে গুলি লাগছে। ডক্টর আজমল হসপিটালে গিয়ে সেই লাশ তারা শনাক্ত করেছে। সেই লাশও নিয়ে যেতে দেয়নি, আটকাইছে যে লাশ নিয়ে যাওয়া। রাত 1টার সময় যে সেই লাশ তার বাসার সামনে ফেলে রাখা হয়ে আসছে, ফেলে রাখা ফেলে রেখে আসছে। আপনারা হয়তো শুনছেন যে বাবার কাঁধে সন্তানের লাশ হয়, কিন্তু হয়তো আপনারা এই দৃশ্য কখনো ফেস করেন নাই যে মায়ের কাঁধে সন্তানের লাশ। একমাত্র ছেলে ছিল রাজন, তার মা রাত 1টার সময় সেই লাশ বহন করে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ধরে আর্থিক সহায়তায় সমন্বয়কের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তামিম খান। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।